মানুষকে শাস্তি দেওয়ার জন্য পৃথিবীতে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মৃত্যু। কিন্তু এই মৃত্যুর থেকেও যে ভয়ানক কোনো ব্যবস্থা আছে তা এই মুভির গল্প না দেখলে আপনি বুঝতে পারবেন না। এক লোভী মিশরীয় রাজকন্যা যে কিনা ক্ষমতার লোভে তার নিজের পিতামাতাকে হত্যা করে তাদের সিংহাসন ছিনিয়ে নিতে চাইছিল। দুর্ভাগ্যবশত সে তার কাজ শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেনি। এক পর্যায়ে তার অপরাধের শাস্তিস্বরূপ তাকে ধরে বেঁধে জিন্দা মমি করে রাখা হয়েছিল। কিন্তু এই ঘটনা মিশরীয় সভ্যতার সামগ্রিক ইতিহাস থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে। ঘটনাচক্রে সেই জিন্দা মমি কোনোভাবে সেখান থেকে মুক্তি পেয়ে তার পুরনো হারিয়ে যাওয়া ইতিহাস আবারও ফিরিয়ে আনতে চাইছে। আজকে কথা হবে মিশরীয় মমির সাথে ইউরোপের এক অজানা যোগাযোগের মাধ্যম নিয়ে একটা মিথিক্যাল মাস্টারপিস দ্য মমি 2017। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরুতে আমাদের দেখানো হয় প্রায় 5000 বছর আগের ঘটনা। মিশরের রাজা তার একমাত্র কন্যাকে রাজ্যের উপযুক্ত উত্তরসূরি করার জন্য তাকে ট্রেন আপ করাচ্ছে। ওর নাম আমানেট। সে নিজেও বেশ আগ্রাসী মনোভাব নিয়ে তার পিতার রাজ্য রক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। কিন্তু এর মধ্যেই বেঁধে যায় আরেক বিপত্তি। আমানেটের পিতার দ্বিতীয় স্ত্রী এখন গর্ভবতী। এর কিছুদিনের মধ্যেই তার সৎ মা একজন পুত্র সন্তানের জন্ম দেয়। মানে আমানেটের পিতার রাজ্যে একজন বৈধ উত্তরসূরি চলে আসছে, যার কারণে আমানেট আর কোনোভাবেই তার বাবার সিংহাসনে ভাগ বসাতে পারবে না। কিন্তু সে তা কোনোভাবেই হতে দেবে না। এইবার সে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করতে যাচ্ছে। এবার সে শয়তানের সাথে চুক্তি করে নিজের আত্মা বিক্রি করে দিয়ে সে পুনরায় নতুন রূপে ফিরে আসে। আর কাজের হাতিয়ার হিসেবে ওই শয়তান আমানেটকে একটা ছুরি উপহার দেয়, যার মাধ্যমে প্রথমে সে তার পিতাকে খুন করে আর পরবর্তীতে তার সৎমা ও তার সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া ভাইকে ওই ছুরি দিয়ে হত্যা করে। কিন্তু শয়তানের দেয়া কাজ এখানেই শেষ হয়নি। কথা অনুযায়ী ওই শয়তান সশরীরে পৃথিবীতে বিচরণ করার জন্য তার কাছ থেকে একটা মানুষের শরীর চাইছিল। তাই তার মন্দিরের কোনো এক খাদেমকে দিয়ে তার কাজ সে সমাপ্ত করতে চাইছিল। কিন্তু এইবার সে তাদের হাতে ফেঁসে যায়। তারা ওকে কোনো ধরনের সুযোগ না দিয়ে আমানেটকে জিন্দা মমি বানিয়ে মিশর থেকে অনেক দূরে মরুভূমির কোনো একটা জায়গায় তাকে পুঁতে রাখা হয়। আর সেই সাথে মিশরের সমগ্র ইতিহাস থেকে এই ন্যাক্কারজনক ঘটনা চিরতরে মুছে দেওয়া হয়েছিল। দৃশ্যপট পাল্টে যায়। বর্তমান ইরাকের উত্তরের কোনো একটা এলাকায় দুইজন ইউএস সেনাকে দেখানো হয়। তারা যদিও ইউএস আর্মিতে কাজ করে, কিন্তু পাশাপাশি তাদের আরও একটা নেশা ছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে প্রাচীন জিনিসপত্র চুরি করে সেগুলোকে চড়া দামে কালোবাজারে বিক্রি করা। ওর নাম নিক। তার কাছে প্রাচীনকালের লুকানো কোনো একটা ধন সম্পত্তির এমন একটা ম্যাপ আছে যেটা কিনা ঠিক এই গ্রামের মধ্যে অবস্থিত। কিন্তু তারা এখন ডিউটিতে আছে আর অর্ডার করা আছে যে এই এলাকা থেকে তাদের কমপক্ষে 100 কিলোমিটার দূরে থাকতে হবে। কিন্তু তারা এখন ওই নিষিদ্ধ গ্রামের কাছে চলে আসছে। ওর নাম ভেইল। যদিও তার এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না, নিকের কারণে সেও এখন বলির পাঠা হতে যাচ্ছে। আসলে এই এলাকাটা বিদ্রোহীরা কিছুদিন আগে কবজা করে নিয়েছে। কেন নিয়েছে তা আমরা জানি না। শেষ পর্যন্ত ভেইল আর উপায় না দেখে বেস ক্যাম্পে নিজেদের ঠিকানা জানিয়ে সাহায্য চায়। আর কিছুক্ষণ পরেই এয়ার স্ট্রাইক করে ওদেরকে হামলা করে তাড়িয়ে দিয়ে এদের দুজনকে বিপদমুক্ত করা হয়। ঠিক তখনই আমরা দেখতে পাই বোমা হামলার কারণে সেখানে বড় ধরনের একটা গর্ত হয়েছে। আর সেই গর্তের মধ্যে দেখানো হয় ওই সেই গুপ্তধনের লুকানো জায়গা। ক্যাপ্টেন ওদের দুজনকে কাছে নিয়ে যখন আচ্ছা করে প্যাদানি দিচ্ছিল, ঠিক তখনই এক ভদ্রমহিলা এসে নিকের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মানে কি? তখন আমরা জানতে পারি কিছুদিন আগে নাকি ওই ম্যাপটা এই ভদ্রমহিলার কাছ থেকে সে চুরি করে নিয়ে আসছে। মুভিতে তাকে জেনি নামে পরিচয় করানো হয়েছে। পেশায় সে একজন আর্কিওলজিস্ট, মানে প্রত্নতাত্ত্বিকবিদ। তার কাজ ছিল বিশেষ করে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ঐতিহাসিক জিনিসপত্র উদ্ধার করা। আসলে ওরা দুজনকে আগে থেকেই বেশ ভালোভাবেই জানতো। আর এই সুযোগ কাজে লাগিয়ে নিক জেনির কাছ থেকে ওই ম্যাপটা চুরি করে নিয়ে আসছে, যাতে জেনি এখানে আসার আগেই সে ওই গুপ্তধন একাই কবজা করে নিতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত ক্যাপ্টেন ওদের 2 ঘন্টা সময় দেয় আর জেনির কাজে সাহায্য করার জন্য ওদের দুজনকে ওই গর্তের মধ্যে পাঠানো হয়। এই 2 ঘন্টার মধ্যে যতটুকু তথ্য পাওয়া যায় ততটুকুই যথেষ্ট। গর্ত তো নয়, যেন মাটির নিচে আস্ত একটা প্রাসাদ। জেনি বুঝতে পারে যে এইটা অবশ্যই কোনো একটা কবরস্থান হতে পারে। কিন্তু এই 2 জন আছে চুরির ধান্দায়, কারণ এমন স্থানগুলোতে প্রচুর পরিমাণ স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এমন সময় উপর থেকে নিকের হাতে চকচকে কি যেন একটা পড়ে। ভালো করে খেয়াল করে দেখে এগুলো পারদ। তখন জেনি ওদেরকে জানায়
মিশরীয়রা নাকি অশুভ শক্তিকে পারদ দিয়ে দুর্বল করে রাখত। তার কথায় এইটা স্পষ্ট হয় যে এখানে অবশ্যই কোনো না কোনো অশুভ শক্তির অস্তিত্ব আছে, আর এই পারদগুলো কোনো একটা নালা প্রণালীর পথ ব্যবহার করে অন্য কোথাও গিয়ে পড়তেছে। খানিক সামনে যেতেই দেখে একটা কুয়ার মধ্যে ওই পারদগুলো এসে জমা হচ্ছিল। কুয়ার চারপাশে 6টি পাহারাদার আছে, আর মাঝখানে আছে ওই আসল রহস্য। জেনির ধারণা তখন ভুল বলে প্রমাণিত হয়। এইটা কোনো কবরস্থান নয়, এইটা আসলে একটা জেলখানা। এমন সময় উপর থেকে খবর আসে যে এখানে তাদের বেশিক্ষণ থাকা যাবে না, শত্রুরা নাকি হামলা করার প্রস্তুতি নিচ্ছে। নিক বুঝতে পারে যে জেনির অপেক্ষায় থাকলে এর রহস্য উদ্ঘাটন করতে আরও অনেক সময় লাগবে। তাই সে দেরি না করে গুলি করে একটা রশি কেটে দিলে ওই পারদের কুয়া থেকে একটা কফিন উপরে উঠে আসে। কেমন যেন একটা অদ্ভুত ভঙ্গিতে কফিনের মূর্তিটা নিকের দিকে তাকিয়েছিল। এমন সময় তার হ্যালুজিনেশন শুরু হয়। সে নিজেকে একটা মরুভূমিতে আবিষ্কার করে, আর খেয়াল করে একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই কিছু মাকড়সা ভেইলের উপর আক্রমণ করে বসে। তখন ওর চিৎকার শুনে নিক চেতনা ফিরে পায়। তারপর মমির ওই কফিন সহ ওদেরকে উপরে নিয়ে আসা হয়। বাইরে এসে নিক খেয়াল করে এখানে অনেকগুলো কাক যেখানে সেখানে বসে আছে, অথচ খানিক আগে এই জায়গায় কাকের কোনো অস্তিত্ব ছিল না। পূর্বের ব্যাপারটা যদি একটু খেয়াল করা যায়, সেখানে দেখানো হয়েছিল আমানেট যখন শয়তানের সাথে চুক্তি করে তখন সেখানে অনেকগুলো মৃত কাক ছিল, যারা কিছুক্ষণ পরে আবারও জীবিত হয়ে ওঠে। এইটা স্পষ্ট হয় যে এইখানে ওইসব কাক এখন ফিরে আসতেছে। খুব দ্রুত কফিন সহ ওদের একটা সামরিক বিমানে নিয়ে আসা হয়। ওদের সাথে ক্যাপ্টেন সহ আরও কয়েকজন সেনা সদস্য ছিল। ওরা অবশ্য এতক্ষণে লন্ডনের কাছাকাছি চলে আসছে। প্লেন আকাশে ওড়ার সময় আমরা দেখতে পাই ভেইল মমির পাশেই শুয়ে আছে। তখন আমাদের দেখানো হয় মুহূর্তের মধ্যেই ভেইলের চোখ উল্টে গেল। এই ঘটনার কিছুক্ষণ পরেই যা শুরু হয় তার জন্য এখানকার কেউ প্রস্তুত ছিল না। ভেইল খুবই শান্তভাবে মমির কাছে গিয়ে প্রথমে ক্যাপ্টেনের বুকে ছুরি চালিয়ে দেয়, আর আস্তে ধীরে নিকের দিকে এগিয়ে আসতে থাকে। বাকিরা যখন ওকে গুলি করতে চাইছিল তখন নিক ওদের বাধা দেয়, আর ব্যাপারটা সে নিজে সামলানোর চেষ্টা করে। কিন্তু ভেইল তার কোনো কথাই শোনে না। ঘটনার এক পর্যায়ে সে নিজেই ভেইলকে গুলি করে মেরে ফেলে। আর ঠিক সেই সময়ই প্লেনের একটা ইঞ্জিন বিকল হয়ে যায়। পাশাপাশি অনেকগুলো কাক তখন প্লেনের সামনে চলে আসে, আর মুহূর্তের মধ্যেই কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পাইলটদের মেরে ফেলে। পাইলটবিহীন প্লেন এবার সোজা নিচের দিকে পড়তে শুরু করে। এই সময়ের মধ্যে প্লেনের বাকি ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যায়। নিক অনেক চেষ্টা করে জেনির জন্য একটা প্যারাশুট জোগাড় করে ওকে প্লেন থেকে বাইরে বের করে দেয়, আর সে নিজে একাই প্লেনের মধ্যে থেকে যায়। কিন্তু শেষ পর্যন্ত আর তার ভাগ্যে কোনো প্যারাশুট জোটেনি। দৃশ্যপট পাল্টে যায়। রাতের বেলা সার্চ টিমের কয়েকজন সদস্যকে এখানে পাঠানো হয়েছে। তখন আমরা দেখতে পাই ওই মমির কফিন এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়েছিল। এই পুলিশ সদস্য যখন একটা কাপড়ের নিশানা দেখে সেটার দিকে যায়, তখন সে ওই মমির একদম কাছাকাছি চলে আসছে, আর ঠিক সেই সময়ই মমিটা ওর মুখে মুখ লাগিয়ে তার জীবন রস বের করে নেয়, আর ওই পুলিশ সদস্যকেও একটা জীবন্ত মমি বানিয়ে দেয়। এই ঘটনার মধ্য দিয়েই সে নিজেকে বেশ শক্তিশালী করে তোলে। এতদিন কফিনে থেকে সে একেবারে মরা শুটকি হয়ে পড়েছিল। তারপর শুরু হয় আমানেটের বিবর্তন। এখন সে মোটামুটি একটা পূর্ণাঙ্গ রূপ পাইছে। এদিকে নিককে মৃত ভেবে একটা লাশ ঘরে নিয়ে অন্যান্য লাশের সাথে পলিথিনে ভরে রাখা হয়েছিল, কারণ বিমান বিধ্বংস হলে সেখানে কোনোভাবেই মানুষ বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে নিক কিভাবে এখনো বেঁচে আছে, তাও আবার শরীরে কোনো ধরনের একটা আঁচড়ও লাগেনি। এই ঘটনার পর থেকে নিকের সাথে আরও বাজে ধরনের কিছু হ্যালুজিনেশন শুরু হয়। কোনোভাবেই সে এই জাল থেকে বের হতে পারছিল না। প্রায় সময় সে ওর সামনে আসে, আর ওর মৃত্যুর জন্য বারবার সে নিককে দায়ী করছিল। অবশ্য জেনি ওর পাশে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সে এসবের কোনো কিছুই দেখতে পায়নি। নিকের এমন আচরণ দেখে জেনি যখন ওকে ভুল বুঝতেছিল, তখন সে জেনিকে নিয়ে ওই প্লেন ক্র্যাশের জায়গায় চলে আসে। সে ওকে দেখাতে চাইছিল যে এই কফিনে অবশ্যই কোনো না কোনো অভিশপ্ত জিনিস আছে, যেটা এখন তার নিজের উপর ভর করে আছে। কথা মতো তারা সেখানে আসার কিছুক্ষণ পরেই দুজন দুজনকে হারিয়ে ফেলে। এই সুযোগে আমানেট নিকের উপর আবারও ভর করে বসে, ওই সেই হ্যালুজিনেশন। এমন সময় আমানেটের কয়েকজন অনুসারী এসে ওকে ধরে একটা টেবিলের উপর শুইয়ে দেয়, আর আমানেট উড়ে এসে ওর উপর চেপে বসে। ভালো করে পর্যবেক্ষণ করে সে নিশ্চিত হয় যে এইটা সেই বলির পাঠা, যাকে দিয়ে সে আবারও শয়তানকে পৃথিবীতে সশরীরে নামিয়ে আনতে যাচ্ছে, যেইটা সে 5000 বছর আগে জীবন্ত মমি হওয়ার আগে করতে পারেনি। সামনে থাকা একটা মূর্তির মাথা ভেঙে সেখান থেকে ওই ছুরিটা বের করে নিয়ে আসে, আর চোখের পলকে চালিয়ে দেয় নিকের বুক বরাবর। কিন্তু একই
ছুরি ঠিক বুকে ঢোকার আগেই সে খেয়াল করে যে ছুরিতে লাগানো ওই লাল পাথরটি এখানে নেই, মানে এই অবস্থায় ওকে মেরে কোনো লাভ হবে না। কিন্তু কথা হলো এই ছুরি যে এখানে আছে তা সে কিভাবে জানে? তখন আমরা জানতে পারি আমানেট আগে থেকেই জানতো এই ছুরি কোথায় রাখা আছে। গত 5000 বছর ধরে পৃথিবীতে নানান ধরনের যুদ্ধ বিগ্রহের ফলে এখানে অনেক ধরনের পরিবর্তন হয়েছে। বিশেষ করে ক্রুসেড যুদ্ধের সময়, মানে প্রায় 1100 সালের দিকে ফার্স্ট ক্রুসেডের সময় ক্রুসেডার যোদ্ধারা মধ্যপ্রাচ্যে লড়াই করছিল। এই যুদ্ধে তারা অনেক দামি জিনিস, নানান ধরনের রত্ন আর রহস্যময় বস্তু লুট করে নিয়ে ইউরোপে আসে, তথা এখনকার লন্ডনে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল ওই লাল রুবি, যা সেট দেবতা বা শয়তানের ছুরি সম্পূর্ণরূপে শক্তিশালী করতে পারে। লন্ডনের দক্ষিণে ওভারলে এবি নামক একটা এলাকায় তাদের সদর দপ্তরের কাছে একটা গোপন কবরস্থান তৈরি করে সেইখানে যুদ্ধের সময় মারা যাওয়া ক্রুসেডার যোদ্ধাদের কবর দেওয়া হয়েছিল। আর ওই লাল পাথরটা তৎকালীন এবির ধর্মগুরুর লাশের সাথে কফিনে ভরিয়ে কবর দেওয়া হয়, যার কারণে ছুরি আর লাল পাথর দুইটা দুই জায়গায় চলে যায়। এতক্ষণে নিক কোনো মতে জেনিকে নিয়ে সেখান থেকে বাইরে পালিয়ে আসে। একটা অ্যাম্বুলেন্সে করে দুজন সেখান থেকে জীবন বাঁচিয়ে বাইরের শহরের দিকে চলতে থাকে। অনেকক্ষণ পথ চলার পর নিক হঠাৎ গাড়ি ব্রেক দিয়ে দেখে সামনে আমানেট দাঁড়িয়ে আছে। মানে কি, আমানেট ওর শরীরের সাথে এমনভাবে মিশে গিয়েছে যে সে চাইলেও ওর বাইরে যেতে পারছিল না। ঘুরে ফিরে আবারও সে একই জায়গায় চলে আসে। শেষ পর্যন্ত অবশ্য কিছু লোকের সহায়তায় তারা দুজন বেঁচে যায়, আর আমানেটকে বিশেষ পদ্ধতির মাধ্যমে সেখান থেকে বন্দি করে নিয়ে আসা হয়। অবশ্য নিককে এখানে নিয়ে আসার আগে ওকেও অজ্ঞান করে দেওয়া হয়েছিল। তখন আমরা জানতে পারি জেনি আসলে এই সংগঠনের সাথে কাজ করে। লন্ডনের কোনো একটা গোপন জায়গায় ওদেরকে নিয়ে আসা হয়েছে। এই ভদ্রলোকের নাম ডক্টর জ্যাকেল, পেশায় একজন চিকিৎসক ও গবেষক। বাহ্যিকভাবে তিনি একজন ভদ্রবিজ্ঞানী হলেও তার ভিতরে লুকিয়ে আছে মিস্টার হাইড নামের এক ভয়ঙ্কর ব্যক্তিত্ব, যা কিনা কোনো একটা মেডিসিন নিয়ে গবেষণা করার সময় তার ভিতরে ঢুকে পড়ে। অবশ্য সে আগে থেকেই ওইটার একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে রাখছিল। তারপর সে নিককে আমানেটের কাছে নিয়ে আসে। এখানে আমানেটকে একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে শিকলে বেঁধে রাখা হয়েছে, আর তার শরীরে পারদ ঢুকানোর জন্য অনেক পাইপ ব্যবহার করা হয়েছে, যাতে সে পারদের কারণে দুর্বল হয়ে শিকলে আটকে থাকতে পারে। আর এই পারদগুলো ঠিকঠাক ভিতরে ঢুকার পর সেগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন নাকি আমানেটকে ল্যাবে নিয়ে কাটাছেঁড়া করে ওকে নিয়ে গবেষণা করা হবে। এদিকে পুরো ঘটনার যোগসূত্র স্থাপনের জন্য ওদের একটা দল ওই ক্রুসেডারদের কবরস্থানে গিয়ে লাল পাথরটার সন্ধান করে সেটার অবস্থান নিশ্চিত করে। আর পাথরটা বাইরে আনার সাথেই আমানেট এখান থেকেই তা বুঝতে পারছিল। সে এইবার একটা মাকড়সার সাহায্যে এখানকার একজন অফিসকর্মীকে বশ করে নিয়ে আসে, আর তাকে নিয়ে যাওয়া হয় সোজা বিদ্যুতের মেইন লাইনের কাছে। বিদ্যুতের লাইন বন্ধ করে দিলে পারদ আর ওর শরীরে প্রবেশ করতে পারছিল না। উল্টো তার ভিতরের সমস্ত পারদ সে বের করে দিয়ে শিকল ছিঁড়ে মাকড়সার মতো করে নিজেকে মুক্ত করে নেয়। এর মধ্যে নিকের সাথে ডক্টর জ্যাকেলের আবার ঝামেলা শুরু হয়েছে। জ্যাকেল চাইছিল যে আমানেটের সাহায্যে নিকের ভিতরে শয়তানকে ঢুকিয়ে দিয়ে তাকে বলি দেওয়া হবে, যাতে করে এই পৃথিবী চিরতরে শয়তান মুক্ত হয়ে থাকে। কিন্তু জ্যাকেলের এই যুক্তি না মানার কারণে তাদের মধ্যে খানিক মারামারি শুরু হয়। এক পর্যায়ে নিক ও জেনি সেখান থেকে বাইরে এসে দেখে আমানেট নিজেকে মুক্ত করছে, আর শুরু হয় হাঙ্গামা। গোটা শহর জুড়ে ধুলির ঝড় তৈরি করে সে ওই লাল পাথরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে এবার ভেইল এসে নিকের পিছনে লাগে। সে ওকে কোনোভাবেই ছাড়তে চাইছিল না। তার এক কথা যে সে ওকে তিনটা গুলি করে মারছে, যে কোনোভাবেই হোক সে ওর মৃত্যুর বদলা নেবে। আসলে ভেইল বাস্তবে কখনোই আসেনি, সবই ছিল নিকের মতিভ্রম। এর মধ্যে আমানেট ক্রুসেডারদের কবরস্থানের কাছে চলে আসছে। ওর উপস্থিতি টের পেয়ে এখানকার কবরে যতগুলো লাশ ছিল সবই এক এক করে জেগে ওঠা শুরু হয়। কঙ্কালগুলো এখানকার সবাইকে মেরে প্রধান দরজা খুলে দিলে আমানেট ভিতরে চলে আসে। লাল পাথরটা হাতে নিয়ে আস্তে করে ছুরিতে বসিয়ে দিয়ে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে আমানেট। অন্যদিকে পানির নিচে নিককে অনেকগুলো কঙ্কাল মমি তাড়া করছিল, কিন্তু সে কোনোভাবেই ওদের সাথে পেরে উঠতে পারছিল না। ঘটনার এক পর্যায়ে আমানেট নিজে এসে জেনিকে পানির নিচে টেনে নিয়ে যায়। অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে জেনি শেষ পর্যন্ত আর বাঁচতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর নিক জেনির লাশ পানিতে ভেসে থাকতে দেখে। ওকে উপরে নিয়ে আসার সাথেই কঙ্কালগুলো জেনির কাছ থেকে নিককে আলাদা করে নেয়। জেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর নিক একেবারে ভেঙে পড়ছিল। আসলে সে মন থেকে জেনিকে অনেক ভালোবাসত। বিশেষ করে ওই প্লেন ক্র্যাশের ঘটনার পর থেকে তারা দুজন দুজনকে আর আলাদা করতে পারেনি।
প্রিয়জনের এমন মৃত্যু মেনে নেওয়া যে কি কষ্টের তা যার গিয়েছে সেই বোঝে। এমন সময়ে ধীর গতিতে সেখানে আমানেট চলে আসে। রাগে দুঃখে সে আমানেটের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে ওর সাথে পারছিল না। সে ওকে আত্মসমর্পণ করতে বলে শেষবারের মতো মারতে যাবে, এমন সময় খেয়াল করে তার হাতে ওই ছুরিটা আর নেই। এর মধ্যেই নিক ছুরিটা তার হাত থেকে নিয়ে নিছে। নিক যখনই ছুরির পাথরটা ভাঙতে যাবে তখন আমানেট ওকে থামিয়ে দেয়। সে ওকে জানায় এই পাথরটার সঠিক ব্যবহার করলে সে নাকি এই পৃথিবীতে রাজ করতে পারবে, আর সেই সাথে তার প্রিয়জনকেও সে আবার বাঁচাতে পারবে। কি যেন মনে করে সে থেমে যায় আর ছুরিটা আমানেটকে ফেরত দেবে। এমন সময় সে নিজেই নিজের বুকে সেটা চালিয়ে দেয়। আসলে সে জেনিকে বাঁচাতে চাইছিল, কিন্তু এইটা চাইছিল না যে আমানেটের হাতে তাকে মরতে হবে। তারপর বেশ খানিকক্ষণ সময় পরে পাথরের উজ্জ্বলতা কমে যাওয়ার সাথেই নিকের ভিতরে শয়তানের আত্মা প্রবেশ করে। সে এবার আস্তে করে আমানেটের কাছে এসে শয়তানের উপস্থিতি জানিয়ে দেয়। এমন সময় তার চোখ আটকে যায় জেনির লাশের দিকে। আবারও সেই হ্যালুজিনেশন। আগেরবার যেটা ছিল আমানেটকে নিয়ে, এবার সেইটা হচ্ছে জেনিকে নিয়ে। কিন্তু আমানেট অনেক চেষ্টা করেও তাকে শয়তানের দিকে ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত আমানেটকে একটা আছাড় দিয়ে নিচে ফেলে ওর জীবন রস বের করে নেয়। অনেক চেষ্টা করেও আমানেট নিজেকে রক্ষা করতে পারেনি। তারপর ওর কঙ্কাল নিচে ফেলে দিয়ে সে জেনির কাছে চলে আসে। স্বাভাবিক অবস্থায় অনেক চেষ্টা করেও সে জেনিকে জাগাতে পারছিল না, কিন্তু যখনই সে তার শয়তানি রূপ ধারণ করে ঠিক সেই সময়ে জেনি চমকে ওঠে। এই ঘটনায় এটা স্পষ্ট যে শয়তানি শক্তি দিয়েই এই কাজ করা সম্ভব। জেনি চেতনা ফিরে পাওয়ার পর আমানেটের মমি আর ছুরি দেখে বুঝতে পারে যে এখানে এতক্ষণে কি হয়েছে। আফসোসের ব্যাপার, সে বেঁচে ফিরলেও নিক কিন্তু এখন আর আগের মতো নেই। ওই মমির অভিশাপে তার ভিতরে এখন শয়তান জায়গা করে নিয়েছে। আসলে এইটা ছিল নিকের জন্য তার পাপের প্রায়শ্চিত্ত। তার সমস্ত জীবনের চুরির অন্যায় হয়তো এর মাধ্যমেই মিশে যেতে পারে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় নিক ভেইলকেও পুনরায় জীবিত করছে, আর মরুভূমির মধ্যে তারা নতুন কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এদিকে জ্যাকেল আমানেটের মমি তার গবেষণাগারে নিয়ে এসে পারদ দিয়ে সেইটা আবারও সংরক্ষণ করে রাখে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।